আপনারা দেখছেন একুশে টেলিভিশন। তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর। সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশভর্তি উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সিপিডির। এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। এইচটি ইমামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় বর্ণিতে অন্তিম সহায়ক। এবং মিয়ানমারে গুলিতে ৩৮ বিক্ষোভকারী নিহত, নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়াও সংবাদে আরো থাকছে স্বাধীনতার ৫০ বছরের জাতির পিতার স্বপ্ন যাত্রায় বাংলাদেশ, অর্থনৈতিক সামাজিক সব সূচক ঊর্ধ্বমুখী। সম্পর্কের বন্ধনে নতুন মাত্রা এনে দিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরে আসছেন। একথা জানিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামেনিয়াম জয়শঙ্কর বলেন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দুদেশের সম্পর্ক পৌঁছানোর অনন্য উচ্চতায়। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে খোলামেলা আলাপ হবে। দুই প্রতিবেশীর মধ্যে তিস্তাসহ বিভিন্ন নদীর পানি বন্টন ইস্যুতে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানান তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডক্টর জয়শঙ্কর। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর সুব্রামেনিয়াম জয়শঙ্কর। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বসে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক। এই বৈঠকে আলোচনা হয় নরেন্দ্র মোদীর আসন্ন সফরের নানা দিক নিয়ে। এছাড়া দুই দেশের অমীমাংসিত বিষয় নিয়ে, বিশেষ করে অভিন্ন নদীর পানি বন্টন, রেল যোগাযোগ চালু, করোনা মহামারীতে স্বাস্থ্য সংকট এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের কৌশল নিয়ে আলোচনা হয়। পরে যৌথ সংবাদ সম্মেলনে ডক্টর এস জয়শঙ্কর বলেন, নরেন্দ্র মোদীর সফর আশার সঞ্চার করেছে দুই দেশের মানুষের মাঝে। We see Bangladesh as a key neighbor and a valued partner, not only in South Asia, but also in the broader Indo-Pacific region. Definitive, something very transformational in our relationship. বলেন, আগামী ২০ বছর অগ্রাধিকার তালিকায় থাকবে নানা মাত্রার যোগাযোগ মানেই উৎপাদনশীলতা উল্লেখ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশীদের এই সম্পর্ক বদলে দেবে এই অঞ্চলের অর্থনৈতিক চিত্র। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বঙ্গোপসাগর। I see economic possibilities, I see huge connectivity possibilities, I see a lot of people-to-people possibilities. Meeting of our Water Resources Secretary very soon, so I'm sure they will be discussing it further. I think you all know the Government of India's position. That position has not changed. সংযুক্তির ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষকে যুক্ত করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। দুই দেশের বন্ধু হিসেবে সম্ভাব্য নাম এসেছে জাপানের। I can tell you the entire logistics, the whole geo-economics of the region will change. Bay of Bengal will look very different. We talked about Japan as a possibility because both of us have very good relations with Japan, and Japan is involved in connectivity projects in the Bay of Bengal. সব হত্যাকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে এস জয়শঙ্কর বলেন, সীমান্তে অপরাধ কমলে হত্যাকাণ্ড কমবে। তার ভাষায়, নো ক্রাইম, নো বর্ডার কিলিং। Every death is regrettable, but we also ask ourselves, why is there a problem? And we know the problem. The problem is because of crime. So our shared objective should be a no crime, no death border. নরেন্দ্র মোদীর সফরকে সফল করতে সব ধরনের আলোচনা হয়েছে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত দুই দেশ।
We plan to undertake jointly to celebrate these historic occasions. পরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবনে তিনি করোনা টিকার প্রথম ডোজ নেন। এ সময় তার পাশে ছিলেন ছোট বোন শেখ রেহানা। এর আগে গত 24 ফেব্রুয়ারি করোনা প্রতিরোধী টিকা নেন শেখ রেহানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু ফেলোশিপ ও গবেষণা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে গবেষণার মাধ্যমে নতুন পণ্যের উদ্ভাবন ও রপ্তানির বাড়াতে নজর দিতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তিকে প্রাধান্য দিয়ে এবছরও বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ও গবেষণা অনুদান প্রদান করল সরকার। বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে ৭৭ জন, এনএসটিতে ৩,৩০৫ ও বিশেষ গবেষণায় ৮০০ জনকে অনুদানের চেক হস্তান্তর করা হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞানের যুগে প্রতিনিয়তই নতুন নতুন আবিষ্কার হচ্ছে। তার সাথে মিল রেখে গবেষণায় নতুন উদ্ভাবন ও রপ্তানিতে নজর দিতে হবে। বিজ্ঞানের যুগে প্রতিনিয়ত নতুন নতুন উদ্ভাবন হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের চলতে হবে। গবেষণার মধ্য দিয়ে আমরা ব্যয় কমাতে পারি, উৎপাদনের উৎকর্ষতা বাড়াতে পারি, পরিমাণ বৃদ্ধি করতে পারি। আমাদের রপ্তানি খাতে আমরা শুধু একটা বা দুটোর উপরে নির্ভরশীল না, আমরা বহুমুখী পণ্য উৎপাদন করে রপ্তানি করতে পারি। সরকার প্রধান বলেন, শিক্ষাকে বহুমুখীকরণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ গড়তে কাজ করছে সরকার। এ সময় মার্চের শেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। ভ্যাকসিন দেওয়াটা শেষ হওয়ার সাথে সাথে আমরা ইনশাআল্লাহ মার্চ মাসের শেষের দিকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সক্ষম হব। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমাদের সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সেগুলিও একটা বেশ কিছু হল এবং বিল্ডিং যাওয়ার জন্য আছে, সেগুলো আমি মেরামত করা বা সেগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেটা করা হচ্ছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়ন অব্যাহত রেখে উন্নত রাষ্ট্রে পদার্পণ করবে বাংলাদেশ। আমরা যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার সুযোগ পেয়েছি এবং সরকারের ধারাবাহিকতা আছে, যার কারণে আজকে মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণ করতে আমরা সক্ষম হচ্ছি। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সাথে সাথে হাইটেক সিটি, হাইটেক পার্ক, সফটওয়্যার প্রযুক্তি পার্ক সহ আমরা এমনভাবে তৈরি করে দিচ্ছি যেন আমাদের দক্ষ জনশক্তির সাথে সাথে আমরা যেন অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হতে পারি। আগামীতে প্রতি বিভাগে একটি করে নব থিয়েটার করার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। একটি অন্তর্ভুক্তিমূলক দেশ গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটি বলছে 2026 সালের পরে বাংলাদেশ যাতে এলডিসির সুযোগ সুবিধাগুলো পেতে থাকে, সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে দর কষাকষি চালিয়ে যেতে হবে। এছাড়া রাজস্ব আদায় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির উপরও জোর দিয়েছে সিপিডি। তৌহিদুর রহমানের রিপোর্ট। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাবার আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে 2026 সালে এলডিসি থেকে চূড়ান্ত ছাড়পত্র মিলবে। এতে একদিকে যেমন উন্নয়ন অগ্রযাত্রার স্বীকৃতি রয়েছে, অন্যদিকে মোকাবেলা করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জ। সিপিডির ভার্চুয়াল সংলাপে এলডিসি গ্র্যাজুয়েশনের স্বীকৃতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় নানা পরামর্শ উঠে আসে। বাংলাদেশের ব্র্যান্ডিং বাড়বে, বাংলাদেশের যে বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা, সেটার ক্ষেত্রে সুযোগ সৃষ্টি হবে। চ্যালেঞ্জগুলি রয়েছে, সেই চ্যালেঞ্জগুলির যে আন্তর্জাতিক সহযোগিতা যেগুলি পাওয়া যায় বিভিন্নভাবে, সেটা শুল্কমুক্ত, কোটামুক্ত বাজারে প্রবেশ, সাহায্য সেটির এবং স্বল্প সুদে এবং সুদবিহীন যে ঋণ নিতে পারি। এলডিসি গ্র্যাজুয়েশনের পর রপ্তানিতে কর সুবিধা হ্রাস, মেধাস্বত্ব ও স্বল্প সুদে বৈদেশিক ঋণ প্রাপ্তিসহ অনুদান কমতে পারে বলে আশঙ্কা সিপিডির। তাই এইসব সুবিধা ধরে রাখতে সরকারকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার তাগিদ সংস্থাটির। ক্ষমতা বজায় রাখার জন্য আমার যে কষ্টটা, এই কষ্টটা আমাকে কমাতে হবে। প্রতিষ্ঠানের ভেতরে যে সক্ষমতা, সেই সক্ষমতাটা তার বাড়াতে হবে। দ্বিতীয়
দ্বিতীয় যেটা সেটা হলো যে প্রতিষ্ঠান থেকে তিনি যে বাজারে যাচ্ছেন সেই কস্ট এলিমেন্টটা তাকে কমাতে হবে। এবং তৃতীয় হলো যে সরকারের বিভিন্ন ধরনের যে নীতি, যেমন এক্সচেঞ্জ রেট কি হবে, বিজনেস এনভায়রনমেন্টটা কিরকম, এটা দিয়ে তাকে প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখতে হবে। তবে আগামী 5 বছরের মধ্যেই সব দুর্বলতা কাটিয়ে উদ্ধৃত চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বেসরকারি বিনিয়োগের জন্য উন্নত ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে হবে এবং হাই ভ্যালু এবং হাই এন্ড শিল্পের জন্য অধিকতর বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে হবে। সরকারের নেওয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্য কঠিন হবে না বলেও মত তাঁর। আরো জোরদার করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। দক্ষিণ এশিয়ায় বড় অর্থনীতি হয়ে উঠেছে বাংলাদেশ, কথা বলেছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। সম্প্রতি উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। এছাড়া রপ্তানি প্রবৃদ্ধিতে ভারত, পাকিস্তানের মতো দেশকেও পেছনে ফেলেছে। এই অগ্রগতিকে আধুনিক যুগের রেকর্ড বলে উল্লেখ করেছেন ওয়াল স্ট্রিট জার্নাল। তবে রপ্তানি প্রবৃদ্ধি ধরে আঞ্চলিক আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের পরামর্শ এসেছে ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে। রিপোর্টে আরও জানাচ্ছেন দুলি মল্লিক। 50 বছর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটি একসময় বড় বড় সব দেশকে টেক্কা মেরে এগিয়ে যাবে এমনটা অনেকে কল্পনাও করেনি। উন্নয়নের পথে দীর্ঘ সংগ্রাম, নানা চড়াই উতরাই পেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এমন সফলতা আর সম্ভাবনার কথা। সফলতার প্রশ্নে প্রথমেই আসি রপ্তানিমুখী উন্নয়ন কর্মকাণ্ড। প্রতিবেদনে বলা হয়, গেল দশকে 80% বেড়েছে বাংলাদেশের রপ্তানি, যেখানে ভারত, পাকিস্তানের মতো বড় দেশগুলোতে তা ধারাবাহিকভাবে কমেছে। মাথাপিছু মোট দেশজ উৎপাদন জিডিপির ক্ষেত্রেও চমক দেখেছে বাংলাদেশ। মাত্র 9 বছরে ভারতের সঙ্গে 40% ব্যবধান কমিয়ে সমপর্যায়ে পৌঁছেছে দেশটি। আগামীতে ভারতকে ছাড়িয়ে যাবে বলে বার্তা দিয়েছে আন্তর্জাতিক অর্থ তহবিল IMF। এছাড়া কর্মক্ষম তরুণদের বড় সংখ্যা, মজুরিতে প্রতিযোগিতা ও দক্ষ নারী শ্রমিকদের সংখ্যা সহ নানা সূচকে দক্ষিণ এশিয়ার তালিকা শীর্ষে বাংলাদেশ। তবে বাধাও কম নয়। অর্থনৈতিক জটিলতার দিক থেকে 108তম অবস্থানে বাংলাদেশ। এই পরিস্থিতি থেকে বের হতে হলে শুধু পোশাক শিল্প নয়, উচ্চ মূল্যের পণ্য উৎপাদন ও তার রপ্তানিতে জোর দিতে হবে, এমন কথাই বলা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে রপ্তানির পরিধি বাড়ানোরও তাগিদ দেওয়া হয়। দুলি মল্লিক, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী, রাজনৈতিক ও নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। পরে গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় তাকে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। HT ইমাম নামেই পরিচিত হোসেন তৌফিক ইমাম প্রশাসনের উচ্চ পর্যায়ে কর্মজীবন শেষে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে। বৃহস্পতিবার প্রথম প্রহরে 82 বছরের জীবনাবসান হয় এই গুণী মানুষটির। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ গ্রামের বাড়ির সরকারি কলেজ মাঠে হয় প্রথম জানাজা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হন HT ইমাম। কর্মজীবনের সহকর্মী, রাজনৈতিক দল, স্বজন আর সাধারণ মানুষের ঢল নামে শহীদ মিনারে। চাকরি থেকে রিটায়ার করেছেন, কিন্তু কাজ থেকে তিনি কখনো রিটায়ার করেননি। এমন কর্মপাগল মানুষ, এমন কর্মনিষ্ঠ মানুষ HT ইমাম সাহেব, তার মৃত্যুতে যে শূন্যতা হলো, এটা সহজে পূরণ হবার নয়। স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের এই সরকারের সাথে কাজ করেছেন। উনি আমাদের অবশ্যই একজন থিঙ্ক ট্যাঙ্কারের মধ্যে একজন ছিলেন। উনি কঠোর পরিশ্রমী ছিলেন। ওনার মেধা, ওনার স্মরণ শক্তি, ওনার মনন শক্তির ধারে কাছে আমরা কেউ আসতে পারিনি। সেজন্যই বললাম, ওনার একটা নখের সমানও যদি আমরা হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হতো। গুলশানের আজাদ মসজিদে হয় দ্বিতীয় জানাজা। পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বনানী কবরস্থানে শেষ ঠিকানায় চিরনিদ্রা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।
দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন এইচ.টি. ইমাম 2014 সালে পেয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার পদ। দেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ.টি. ইমাম জনপ্রশাসন উপদেষ্টা, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আকবর হোসেন সুমনের আরেকটি রিপোর্ট। টাঙ্গাইল শহরে 1939 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন হোসেন তৌফিক ইমাম। পিতা তাফসির উদ্দিন আহমেদ BA-BL ও মাতা তাহসিন খাতুন। পিতার চাকরির সূত্রে শৈশবে রাজশাহীতে প্রাথমিক শিক্ষা শেষ করেন। 1952 সালে ম্যাট্রিক পাশ করেন ঢাকা কলেজিয়েট হাই স্কুল থেকে। এডওয়ার্ড কলেজ থেকে পাশ করেন ইন্টারমিডিয়েট। অর্থনীতিতে অনার্স সহ BA ডিগ্রি অর্জন করে 1956 সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ছাত্রজীবনে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন তিনি। পেশা জীবন শুরু রাজশাহী সরকারি কলেজে শিক্ষকতা দিয়ে। আমাদের শিল্পকলা একাডেমির এবং সকলের কাছেই গ্রহণযোগ্য হবে। 1961 সালের CSP-দের মধ্যে তিনি চতুর্থ স্থান লাভ করেন। 62 সালে রাজশাহীতে সহকারী কমিশনার পদে যোগ দেন। দায়িত্ব পালন করেছেন প্রশাসনের প্রতিটি স্তরে। 1971 সালে মুজিবনগর সরকারের প্রথম ক্যাবিনেট সচিবের দায়িত্ব পালন করেন এইচ.টি. ইমাম। আমাদের কয়েক বন্ধু আমরা চলে গেছিলাম হোটেল পূর্বানীতে। ওইখানে বঙ্গবন্ধু তখনই তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। 2009 সাল থেকে আওয়ামী লীগ সরকার গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় জনপ্রশাসন উপদেষ্টা নিয়োগ করেন। 2014 সালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় এইচ.টি. ইমামকে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দলীয় নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান হিসেবেও কাজ করেছেন তিনি। মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস ও রাজনীতি নিয়ে লিখেছেন বেশ কিছু বই। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার সহ সর্বস্তরের মানুষ। আমার তাড়াতাড়ি নিজের কর্মস্থলে ফিরে যাওয়া উচিত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে মিয়ানমার পরিস্থিতি। সেনা অভ্যুত্থানের পর সবচেয়ে রক্তাক্ত দিন পার করল মিয়ানমার। গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীগুলিতে নিহত হয়েছে 38 জন। আহত অনেকেই। ব্যাপক ধরপাকড় অব্যাহত। এ পর্যন্ত অর্ধশতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত। সেনা শাসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ডেকেছে যুক্তরাজ্য। রিপোর্ট আরও বিস্তারিত জানাচ্ছেন দুলি মল্লিক। মিয়ানমারে দীর্ঘ হচ্ছে গণতন্ত্রপন্থীদের মৃত্যুর মিছিল। দাইউই শহরে 33 বছর বয়সী লুই লিওন ওয়ের শেষকৃত্যে শোক পরিণত হয় ক্ষোভে। সেনাশাসনের পতন ও গণতন্ত্র রক্ষার দাবি উচ্চারিত হয় হাজার হাজার মানুষের কণ্ঠে। 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকেই সেনাশাসকদের বিরুদ্ধে বিক্ষোভ তীব্র হচ্ছে। প্রায় প্রতি শহরেই অবস্থান নেয় গণতন্ত্রপন্থীরা। এর বিপরীতে স্পষ্ট হচ্ছে সেনা পুলিশের দমনপীড়ন, যার ধারাবাহিকতায় বুধবার সবচেয়ে রক্তক্ষয়ী দিন পার করে দেশটি। মান্দালায় বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি ছোড়ার পর এভাবে টেনে নেওয়া হয় লাশ। পাড়ায় পাড়ায় চলে ব্যাপক ধরপাকড়, একই সঙ্গে বেধড়ক পিটুনি, মারধর করা হয় স্বাস্থ্যকর্মীদেরও। এমনকি ঘরের জানলা থেকে ভিডিও করা ব্যক্তিও রক্ষা পায়নি পুলিশের গুলি থেকে। জাতিসংঘে নিযুক্ত দেশটির বিশেষ দূত ক্রিস্টিনা বার্গনার জানান, অভ্যুত্থানের পর থেকে অন্তত 1200-ও বেশি মানুষকে আটক করেছে নিরাপত্তা বাহিনী, যাদের অধিকাংশেরই কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। Shoot him from very near, maybe only 1 meter. He didn't resist to his arrest. সেনা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি। বলেন, কঠোর নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক অঙ্গন থেকে আলাদা করে রাখার হুঁশিয়ারি দিলেও তা উপেক্ষা করে সেনা শাসকরা। The answer was we have to learn to walk with only few friends. সহিংসতা, হতাহত ও সংবাদ সংস্থা এপি সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেনা কর্তৃপক্ষের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাইডেন প্রশাসন। We call on the military to immediately release these individuals. অন্যদিকে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। In favor, 3 votes against. দুলি মল্লিক, 21 টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। জামিনে মুক্তি পেলেন কিশোর, মুশতাকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্টের পর। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির 21 মামলা 2.5 মাসের মধ্যে চার্জশিট দেওয়ার নির্দেশ হাইকোর্ট।
আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বিএনপি দেশের জনগণের জন্য এখন কৃত্রিম দরদ দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি আজ মানুষের জন্য কৃত্রিম দরদ দেখাচ্ছে। করোনাকালে অসহায় কর্মহীন মানুষের পাশে কি তারা দাঁড়িয়েছিলেন? বিএনপি মানুষের সম্পদ লুট করে আর মানুষকে জীবন্ত পুড়িয়ে মারে আর কৃত্রিম দরদ দেখায়। দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আছে, মানুষের সুখে দুঃখে পাশে আছেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে মানুষের আস্থার বাতিঘরে পরিণত হয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার হওয়ার প্রায় 10 মাস পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। দুপুরে কাশিমপুর কারাগার পার্ট 2 থেকে তাকে মুক্তি দেওয়া হয়। জেল সুপার জানান 11টার দিকে আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তার যাচাই বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারা ফটকে উপস্থিত ছিলেন কিশোরের স্বজনরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তাকে সহ মোট 11 জনের বিরুদ্ধে গত বছর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপ তিনি বলেন, এখন পর্যন্ত পাওয়া রিপোর্টে তার মৃত্যু স্বাভাবিক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মন্ত্রী বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গাজীপুর জেলা প্রশাসন ও কারা অধিদপ্তরের পৃথক কমিটি তদন্ত চালাচ্ছে। কারা কর্তৃপক্ষের কোনো গাফলতি ছিল কিনা তা ক্ষতি দেখাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কর্তব্যরত চিকিৎসক কারাগারে যারা ছিলেন এবং হাসপাতালে যখন নিয়ে গেছেন তাদের সবার অভিমত নিয়ে তারা যেই রিপোর্টটি প্রদান করেছেন সেই রিপোর্টে তো বলছেন এইটা একটা মানে ন্যাচারাল ডেথ হয়েছে। ন্যাচারাল ডেথ মানে এটা অস্বাভাবিক মৃত্যু নয়। সাইবার ক্রাইম রোধ ও তথ্য প্রযুক্তি যুগে মানুষের সুরক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের আইন আছে, তবে এর অপপ্রয়োগ যেন না ঘটে তা কঠোরভাবে দেখা হবে বলেও জানান মন্ত্রী। কোন আইনে কেউ গ্রেফতার হয়ে কারাগারে মৃত্যু হলে শুধু সে আইন বাতিল নয়, বরং মৃত্যুর কারণ খতিয়ে দেখা যেতে পারে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সমস্ত মানুষের ডিজিটাল নিরাপত্তা দেওয়ার জন্য। যখন এই ডিজিটাল বিষয়টা ছিল না তখন আইনের প্রয়োজন ছিল না, যখন ডিজিটাল বিষয়টা এসছে তখন ডিজিটাল নিরাপত্তার বিষয়টাও এসছে। সুতরাং এই আইন আজকে বিভিন্ন দেশ এই আইন প্রণয়ন করেছে এবং এই আইনের বলে সেখানেও শাস্তি হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সবার মুক্তি দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাগারে নিহত লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে ফখরুল বলেন, বাক স্বাধীনতার জন্য মুশতাককে কারাগারে প্রাণ দিতে হয়েছে। এ সময় তিনি সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ কমিশনের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানান। জাতীয় পরিবর্তনের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যের আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতির 21টি মামলা তদন্ত 2.5 মাসের মধ্যে শেষ করে চার্জশিট দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইকবাল হোসেন ভুঁইয়া নামের এক আসামির জামিন শুনানিতে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহিউদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন। মামলা হওয়ার 5.5 বছর পরও চার্জশিট দাখিল করেনি দুদক, আর এর প্রেক্ষিতেই হাইকোর্ট এ আদেশ দেন বলে জানান আসামি পক্ষের আইনজীবী। 2.5 মাসের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করার জন্য, কারণ এই মামলাটা 5.5 বছর আগে ফাইল হয়েছে। 5 বছরে আপনারা তো এখনো চার্জশিট দিতে পারেননি। তখন আমি বললাম যে আমাকে একটু ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিন। আমি বললাম টাকার গতিপথ আমাকে নির্ণয় করতে হচ্ছে, এবং টাকার গতিপথ আপনাকে 3100 কোটি টাকা আমি পেয়েছি। অলরেডি 4000 টাকা আমরা রিশিডিউল করেছি। এবার আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50 বছর।
একাত্তরে মুক্তিযুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বপ্ন দেখেছিলেন সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল বাংলাদেশের। স্বাধীনতার 50 বছরের জাতির পিতার স্বপ্নযাত্রায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, মাথাপিছু আয় $2,000 উপর। অর্থনীতির পাশাপাশি সামাজিক সব সূচকের গ্রাফও উপরের দিকে। লক্ষ্য 2041-এ উন্নত দেশ। বিশ্লেষকরা বলছেন সোনার বাংলা গড়তে সত্যিকারের সোনার মানুষের প্রয়োজন। তৌহিদুর রহমানের রিপোর্ট। পাকিস্তানিদের বৈষম্যের বিরুদ্ধে বাঙালির সংগ্রাম, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম। জাতির পিতার নেতৃত্বে লাল সবুজের বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত দেশ, ধ্বংসাবশেষ থেকে দেশকে টেনে তুলতে শুরু করেন বঙ্গবন্ধু। ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চায়। কৃষির পাশাপাশি শিল্প বিপ্লব অর্থনীতিকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর স্বপ্ন, যেখানে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন জাতির পিতার। বঙ্গবন্ধু সারা জীবনই সাধারণ মানুষের কল্যাণের কথা ভেবেছেন, এবং তিনি যে সোনার বাংলার কথা ভেবেছেন, সেই সোনার বাংলায় মানুষ না খেয়ে থাকবে না, মানুষের ঘর থাকবে, থাকার আবাসন থাকবে, তাদের স্বাস্থ্য সুযোগ থাকবে, শিক্ষার সুযোগ থাকবে। কিন্তু 15 আগস্ট জাতির পিতাকে হত্যার পর থমকে যায় সবকিছু। স্বাধীনতার 50 বছর পর মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধুর আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়। জাতির পিতার দেখানো পথেই হাঁটছে দেশ, উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। সরকারের প্রধানমন্ত্রী পদে কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। তৈরি পোশাক শিল্পে বিপ্লব ঘটে গেছে। মাথাপিছু আয় বেড়েছে, দারিদ্র্যের হার 20% ঘরে, আর অতি দরিদ্রের হার এসে ঠেকেছে 10.5%। শিশু মৃত্যু ও মাতৃমৃত্যুর হারও কমেছে, বেড়েছে গড় আয়ু। সামাজিক সব সূচকই উপরের দিকে। বৈশ্বিক রপ্তানি বাণিজ্যে বাংলাদেশের অংশীদারিত্ব প্রায় $40 বিলিয়ন। অন্যদিকে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ এখন বিশ্বে দ্বিতীয়। জিডিপির আকার এখন 30 লাখ কোটি টাকারও বেশি। বার্ষিক প্রবৃদ্ধির গড় 7% উপরে। কুদরতি খোদা কমিশনে বলেছিলেন যে আমি এমন মানুষ চাই, যে মানুষ যারা দেশ পরিচালনা করবেন বা দেশের জন্য কাজ করবেন, প্রশাসনে থাকবেন, তারা যেন, যারা শ্রমজীবী মানুষ, তাদের যেন সম্মান করে, এরকম একটা মানুষ চাই। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার পথেই বাংলাদেশ। এখন লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ। শুধু তাই নয়, 100 বছরের ডেল্টা প্ল্যান করে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিচে আবারও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্পোরেট করের হার কমানোর দাবি উদ্যোক্তাদের, এনবিআর এর সাথে প্রাক বাজেট আলোচনা। ক্যাপিটাল হিলে ফের হামলার আশঙ্কা, মার্কিন কংগ্রেসের অধিবেশন স্থগিত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদ। করোনা মহামারীর মাঝেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 3য় টার্মিনাল নির্মাণের কাজ চলমান আছে, জানিয়েছেন বেসামরিক বিমান ও পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। সচিবালয়ে জার্নালিস্ট ফোরামের ফর প্রমোটিং ট্যুরিজমের নবনির্বাচিত কমিটির সদস্যরা প্রতিমন্ত্রীর সাথে দেখা করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে গড়ে কাজ করছে সরকার। এজন্য কক্সবাজার বিমানবন্দর আধুনিকায়ন, আন্তর্জাতিক রিফুয়েলিং হাব এবং ট্রানজিট হিসেবে গড়ে তোলা হবে। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভূমির ক্ষয় শূন্যের কোটায় নামিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করছে সরকার, জানালেন বন ও পরিবেশ মন্ত্রী শাহাবুদ্দিন। রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রিও কনভেনশনে স্বাক্ষরকারী হিসেবে বাংলাদেশ মরুময়তা রোধ, ভূমির ক্ষয় এবং খরা মোকাবেলা সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কাজ করছে। এর জন্য ভূমি ব্যবহার মানচিত্র হালনাগাদ করা, ভূমি ক্ষয়ের কারণ ও সূচক চিহ্নিত করতে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের পাশ থেকে 10 কোটি টাকার মূল্যের 2 কেজি ক্রিস্টাল আইস নামের মাদক জব্দ করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। রাজধানীর সেগুন বাগিচায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলনে মহাপরিচালক আহসানুল জব্বার জানান, 6 মাসের বেশি সময় ধরে নজরদারির পর টেকনাফের জাদিমুর এলাকা থেকে মাদকসহ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাই আব্দুর রহমান পালিয়ে যায়। চালানটি উৎসস্থল থাইল্যান্ড থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশে প্রবেশ করে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। 2 কেজি পরিমাণ মেথামফেটামিন, যেটাকে আইস বলা হয়, মূল্য ধরি 10 থেকে 12 কোটি টাকা। পূর্বে এত পরিমাণে উল্লেখযোগ্য পরিমাণে আটক করা হয়নি। থাইল্যান্ড হয়ে মিয়ানমার হয়ে এটা বাংলাদেশে ঢুকেছে। এখন কোথায় যাচ্ছে এটা এখনও তদন্ত বেরিয়ে আসেনি। একজনকে ধরেছি, একজনকে ধরতে পারিনি, সে পলাতক আছে। এবার ব্যবসা বাণিজ্যের খবর। বেসরকারি ব্যাংক, বিমা ও কর্পোরেট ও পুঁজিবাজারের হারের কর কমানোর দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। এনবিআর-এর সাথে প্রাক বাজেট আলোচনায় দাবি জানান তারা। আর রাজস্ব আহরণে সহযোগিতা করতে সকলের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। তৌহিদুর রহমানের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ব্যাংক, বিমা সহ আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রাক বাজেট আলোচনা। দেশের উন্নয়নে আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারের সহযোগী হিসেবে কাজ করছে, তাই করের হার কমানোর তাগিদ দেন ব্যবসায়ী প্রতিনিধিরা। পুঁজিবাজার শুধুমাত্র যে পুঁজি বিনিয়োগ করে সেটা না, সেখানে কর্মসংস্থান হচ্ছে। উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য কর্পোরেট কর হার 20%-এ এই বছরে নির্ধারণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। ব্যাংকিং সেক্টরের উপরে যে ট্যাক্সটি আরোপ করা হয়েছে 40%, আমি মনে করি পৃথিবীর অন্য যে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে এই 40% ট্যাক্সটি অত্যন্ত বেশি। রাজস্ব বাড়লে দেশের উন্নয়ন বাড়বে, তাই যৌক্তিক কর দিতে সকলের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। রেভিনিউ কালেকশনে স্বচ্ছতা আনতে চাই আমরা, আমাদেরকে সহযোগিতা করে যাবেন। ট্যাক্সপেয়ারদের যে জায়গা তৈরি করা, সেটার চেষ্টা করে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এনবিআর সহযোগিতা অব্যাহত রাখবে বলেও নিশ্চিত করেন এনবিআর চেয়ারম্যান। সহযোগিতা করে যাবেন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। গাজীপুরের চন্দ্রায় অনুষ্ঠিত হলো এয়ার কন্ডিশনার সার্ভিস এক্সপার্টদের সর্ববৃহৎ সম্মেলন। আর এর আয়োজনে ভয়েস কমান্ড নিয়ন্ত্রিত এসি উন্মোচন করল ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দিনব্যাপী সম্মেলনের প্রধান অতিথি ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম মাহবুবুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলমগীর আলম সরকার ও হুমায়ুন কবির, ওয়ালটন এসির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর রহমান সহ গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান আরিফুল ইসলাম। ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম আয়োজিত এই সম্মেলনে সারা দেশের 1000-এর বেশি এসি সার্ভিস এক্সপার্ট যোগ দেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শুরু হতে যাচ্ছে মুজিব বর্ষ স্বাধীনতা কাপ গলফ টুর্নামেন্ট। সাভার গলফ ক্লাবে 10 মার্চ শুরু হবে এই টুর্নামেন্ট, চলবে 12 মার্চ পর্যন্ত। আসরে দেশি বিদেশি মিলিয়ে প্রায় 300 গলফার অংশ নিচ্ছেন। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সাভার গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত ANM আব্দুল আহাদ জানান, বয়স ভিত্তিক এই টুর্নামেন্টে 7টি ক্যাটাগরিতে খেলা হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা ইস্যুতে দিল্লির অবস্থান পরিবর্তন হয়নি বললেন জয়শঙ্কর, সব বিষয়ে আলোচনা হবে মোদির সফরে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন হচ্ছে বললেন প্রধানমন্ত্রী, সম্পদ সৃষ্টিতে গবেষণার তাগিদ। উন্নয়নশীল দেশ গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর পরামর্শ সিপিডির, এলডিসির সুবিধা রক্ষায় দর কষাকষির আহ্বান। এইচটি ইমামের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা, রাষ্ট্রীয় মর্যাদায় বনানীতে অন্তিম সয়ান। এবং মিয়ানমারে গুলিতে 38 বিক্ষোভকারী নিহত, নিরাপত্তা পরিষদের বৈঠক ডেকেছে যুক্তরাজ্য।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।